মোহাম্মদ ইব্রাহিম একজন কন্টেন্ট ক্রিয়েটর না, একজন ট্রাভেলার, একজন ফেসবুক ইউজার। রেগুলার ভিডিও আপলোড করেন যিনি। যারা পার্বত্য অঞ্চলে ট্যুর করেন তার ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন। তার রয়েছে একটি বাইক, তিনি খুব জোরে স্পিডে বাইক চালাতে পছন্দ করেন। আসলে তার সম্বন্ধে কিছু কথা না বললেই নয়। তিনি এক ভয়ঙ্কর সুন্দর নেশায় আসক্ত। 2026 সালে মে মাসে তার সাথে আমার পরিচয় সিলেট বর্ডার হাইকিংয়ে। কিন্তু তখনই বুঝতে পারি যে তিনি খুব আসক্ত একজন মানুষ। তখন তার সাথে আমি অতটা বুঝে উঠতে পারিনি, কিন্তু তারপর তার প্রোফাইল ঘেটে দেখি মারাত্মক হেভি ওয়েটের একজন নেশাখোর। তো আমি কি করতে পারি? আমি আসলে তার কাছ থেকে পালিয়ে বেড়াতে চাচ্ছিলাম, কিন্তু কেমন করে জানি তার সাথে আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছিলাম। প্রত্যেকদিন ফোনে কথা বলছি একটু 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 করে। আবার তিনি আমাকে ইনভাইট করলেন যে একদিন আসেন। আমিও না বুঝে তার বাড়ির দিকে রওনা দিই, তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করি। সেই দিন আমার সাথে কি হয়েছিল সেই ঘটনাটি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আসলে তিনি কি করে আমাকে ঢাকা থেকে টেনে নিয়ে গেলেন তার নরসিংদীতে। সেই ঢাকা থেকে আসছি যে ইব্রাহিম ভাইয়ের সাথে দেখা করতে। আর ইব্রাহিমের বাসা হলো মাধবদী। তো ভাই বলে চলেন যে অনেক দূরে, মাধবদী থেকে মনে হয় মিনিমাম 50 কিলোমিটার তৈরি, 48-50 কিলোমিটার দূরে আসছি। আয়সা দেখে গিয়ে এই যে সুন্দর একটা বাড়ি, মানে এই বিলের মাঝখানে একটা বাড়ি, ভাইরাল বাড়ি বলা যায়। কি বাড়ি এটা? নলুয়া না? দারুণ সুন্দর একটা বাড়ি। এটা আসলে গ্রামীণ পরিবেশে দূর থেকে বাড়িটা যে কত চমৎকার। অ্যাকচুয়ালি এখানে আমরা আইসা একটা এই যে চাপকল পাইলাম, মানে খাবার পানি। এই বাইকটা দিয়ে আসছি ভাইয়ের, সেই কত দূর থেকে একটা চাপকল আছে, দারুণ মজাদার পানি খেলাম। আর একটা ঘর, আর রাস্তাটা যে সুন্দর, তাল গাছ। আমি তার কথায় রাজি হয়ে চলে আসি মাধবদীতে, এবং আমি ভেবেছিলাম তার সাথে মাধবদীতে আমি মিট করে চলে যাব, কিন্তু তিনি আমাকে আরও 50-60 কিলোমিটার দূরে নিয়ে আসেন। এই নলুয়া গ্রামে নির্জন এক জায়গায় নিয়ে আসেন। আমি আসলে কিছুটা অবাক হয়ে যাই এত চমৎকার গ্রাম দেখে। যাই হোক, নলুয়া গ্রাম থেকে তারপর ভাই আবার আমাকে অজানার পথে নিয়ে চললেন, বলেন চলেন সামনের দিকে যে আরও আপনাকে আর একটা সুন্দর জায়গা দেখায় নিয়ে আসি। আমি আসলে কিছু করার নেই, আমি তার পাল্লায় পড়েছি। এখন আমাকে যেতেই হবে। আমি চাইলেও একা মুভ করতে পারছি না। আর দুই ধারে সারি সারি তাল গাছ দেখছি আর যাচ্ছি। শেষ পর্যন্ত দেখুন কি হয়। আসলে তিনি আমার সাথে কি করেছেন, আমার প্ল্যান ছাড়া কিভাবে একটা দিন তার সাথে আমি কাটালাম। আসলে মূল ঘটনাটা আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। কিলোমিটারের পর কিলোমিটার পথ ভাই পাড়ি দিচ্ছে বাইক দিয়ে, আমি তার পিছনে পিলিয়ন হিসেবে বসে আছি। কিন্তু ভাই এরই মাঝে ফোন দিলেন শাহিন ভাই নামে একজনকে। তাকে ফোন দিয়ে বলেন আপনার এলাকায় আসছি, আপনি কোথায়, আপনি থাকেন। আমি বসে আছি ইব্রাহিম ভাইয়ের পেছনে, কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন বাইক। আমি অবাক হচ্ছি চারিদিকে সবুজ সুন্দর ঘন গাছপালা দেখে। ইতিমধ্যে সাইনবোর্ডে লেখা দেখলাম কামড়াবো বেলাবো। নামটা দেখি জানি শরীরটা কেমন কাটা দিয়ে উঠলো। তিনি বললেন যে সামনে আরও অদ্ভুত সুন্দর একটি জায়গা আছে, আপনাকে দেখাবো। আমিও এক্সাইটেড, কী অদ্ভুত সামনে। আসলে তার সাথে ঘুরছি আর বিস্ময়কর সুন্দর রাস্তা দেখছি। নরসিংদীর এত ভিতরে আমি কোনোদিন আসি নাই। কামরাবো বেলাবোতে এসে দেখি যে চমৎকার সব সবুজের আধিক্য, মনে হচ্ছে যেন লাউয়াছড়া উদ্যান ঘুরছি, যেন শ্রীমঙ্গলের কোথাও আছি। যাই হোক, এরই মাঝে শাহিন ভাই বাইক থেকে নেমে আমাদের বললেন চলেন না একটু ভিতরে আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। আসলে আমি যেতে চাচ্ছি আবার চাচ্ছিও না, বলছি দাঁড়াই না। উনি বলে আসেন ভিতরে যাই। শুধু নির্জন ঘর বাড়ি। এর মাঝে দেখেন ভাই এখানে লটকন কীভাবে ঝুলে আছে। তো লটকন দেখে আমি একটু টাস্কিত হয়ে যাই। এরপর আমি আবার চিন্তা করলাম যে তাহলে একটু এনজয় করি, লটকন দেখি। ভাই আমাদের লটকন বাগানে নিয়ে গেলেন। কত লটকন গাছ! ওরে বাবা, কি বিশাল বড় গাছ! একবারে বাগানের ভিতরে ঢুকে যান কাকা। আসলেই আমি জীবনের প্রথমে এই লটকন গাছ দেখছি। আসলে জীবনে তো লটকন অনেকবার খেয়েছি, কিন্তু গাছ তো দেখা হয়নি। আমি দেখে সব ভুলে যাই, মানে ঘুরতে থাকি নির্ভয়ে। মনে কি যে মালার মতো সাজ্জা আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার বন্ধু আইলো আজকে, আমার সুবহানাল্লাহ, দারুণ দারুণ দারুণ, মাশাআল্লাহ। আরে বাবা, মনে তো গেট বানায় রাখতাম বলে।
দারুণ 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 সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্যা নাই, ইচ্ছা মতো কাঁচা লাল সব সবুজ সব। জানি বন্ধুরা, আসলে আপনারা অধৈর্য হয়ে গেছেন, জানতে চাচ্ছেন যে ইব্রাহিম ভাইয়ের সাথে আসলে কি হয়েছিল আমার সাথে। অবশ্যই জানতে পারবেন। তার আগে দেখেন শাহিন ভাই তার লটকন বাগানে নিয়ে আসে, আর আমিও প্রথমবার জীবনে লটকনের বাগান দেখে অবাক হয়েছি। থোকায় থোকায় লটকন আর লটকন, চারিদিকে যেদিকে দেখছি লটকন আর লটকন। আপনারাও দেখে নিন প্রাণ ভরে লটকন বাগান কত চমৎকার হতে পারে। ডায়মন্ড সঠিক ভাই, আর হ্যাঁ মানে প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ নিয়ামত, যে সেই মানে ডানে বামে যেদিকে তাকাইতেছি শুধু লটকন আর লটকন। এতকাল শুধু লটকন খাইছি আমরা কিনে, কিন্তু আজকে লটকন বাগানে আইসা মানে আমি অ্যাস্ট্রোডাইজ হয়ে গেছি ভাই। এটার দিকে একটু তাকান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একদম গাছের 1 ইঞ্চি উপর থেকে একদম মনে হয় ডালের পাতা পর্যন্ত লটকন হয়েছে প্রত্যেকটা জায়গায় শাখা প্রশাখায় পড়ে। এটা ভাই আসলে আল্লাহ পাকের অশেষ নিয়ামত। কাণ্ড দেখতে হইলো ফাঁক করা লাগে। সামনে যান, আরো আছে দেখেন। আরেকটা কাছে নিয়ে যায়, আসেন ভাই আরেকটা কাছে নিয়ে যাই। এই দেখেন মালার মতো সাইজ আছে। ওই যে দেখেন, এই যে দিক দেখেন না, জান্নার সামনে দা একদম মাটির সংস্পর্শ থেকে একবারে পুরাটা। এই যে দেখেন একদম মাটির গোড়া থেকে, এই যে দেখেন একদম এই যে একদম মাটির লেভেল থেকে একদম মাটিতে পড়ে আছে ভাই একদম। ওই পাশটাও দেখেন, মানে কোনটা দেখে কোনটা দেখবো, মানে যেদিকে তাকাইতাছি। সামনে যান। মাশাআল্লাহ, আমার জীবনে ভাই আমি কোনোদিন লটকন গাছ দেখিনি, বুঝছেন? আচ্ছা। আমি গাছ দেখছি কিন্তু আমি দেখিনি নাই। আল্লাহ দিতে পারে। আজকে আমি ফার্স্ট টাইম মনে করি লটকনের মেন যে বাগান মনে হইতাছে, যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর বাগান, যে দিকে এইদিকে চলে আসছি। ওই যে ওই গাছটা যান, গিয়ে দেখেন কি পরিমাণ লটকন ওইটা, ওইটা যান দেখেন। এটা দেখেন যে পুরো লাভ শেপের গাছ। সুবহানাল্লাহ, প্রত্যেকটা গাছে ভাই এর তো ছবি তুলতেও। ছবি উড়ান, সমস্যা নাই। হ্যাঁ একটু একটু ঘুরা ভিডিও নেন ভাই। হ্যাঁ দিতেছি সব দিক দিয়েই। দারুণ। এটা দেখার পর লোভ বাইরে গেল ভাই। মনে যে আর না ঘুরেন না, ছবি উড়াইতে পারবেন, সমস্যা নাই, সময় আছে পর্যাপ্ত। এই একটা জিনিস দেখা আসেন, ওই যে একটা সুন্দর একটা জিনিস আমার চোখে পড়ছে। চাশনি, এদিকে ভাড়াইন না, এটা কিন্তু চাশনি কথা, এটা কিন্তু চাশনি। এই যে ধন্যবাদ। এখানে আমার জিনিসটা মানুষটাকে কাছ থেকে যত দেখছি তার প্রতি আস্থা আর বিশ্বাস ততই বাড়ছে। আসলে তিনি একজন নির্ভেজাল প্রকৃতিপ্রেমী, এটা নিঃসন্দেহে বলা যায়। আসলে তারপরেও একজন মানুষ এতটা ভূত, মানে নেশায় এতটা ভূত হয়ে থাকতে পারে এটা আমার জানা ছিল না। কিন্তু আসলে আমি তার পিছু ছাড়ছি না। আসলে আমিও রহস্য উদ্ঘাটনের জন্য ব্যস্ত হয়ে গেছি। আসলে তিনি কি দেখতে দিনে মাইলের পর মাইল তিনি ছুটে বেড়ান প্রত্যেক দিন। 5 মন করে হয় লটকন। হ্যাঁ যান, এগুলো তো ভাই বাণিজ্যিক ভাবে চাষ করছে, একদম বাণিজ্যিক ভাবে সব, বাণিজ্যিক ভাবে একদম। আর এছাড়া ভাই প্রত্যেকটা বাড়ির আঙিনায় হ্যাঁ এই লটকনের গাছ দেখতে পাই। এই যে দেখেন, এই গাছটার বয়স আছে কিন্তু। এই বাগান হওয়ার এই বাগান হওয়ার আগে কিন্তু মানে সবারই কিন্তু এই গাছটা ছিল, তাই না? কিন্তু এই গাছটার একটা বিশেষ একটাই অবস্থা দেখেন, এই বাসটা কিন্তু এদিক দিয়ে আসেন, এদিকে দেখতে মানে ভিতরে কিন্তু খোলা, কিন্তু এই গাছে কিন্তু তারপরে ফল আসছে। তারপর লটকন। আরেকটা গাছ দেখা দিচ্ছি, মজার একটা বিষয় দেখবেন। আরেকটা গাছ দেখা দিচ্ছি, গাছের 3 ভাগের 2 অংশ পুড়ে গেছে, তাই মানে একবার শুকিয়ে গেছে, তারপরও এই গাছের মধ্যে লটকন আছে। ওই সামনে দেখাইতেছে দাঁড়া। কিন্তু একটা জিনিস আমার ভিতরে সবসময় কাজ করছিল, যে এত বড় বিস্তৃত একটা বাগান, কিন্তু এখানে কোথাও কোনো মানুষ নেই। আমরা 3 জন ছাড়া কোনো লোকই নেই। মানে যত ভিতরে যাচ্ছি একদিকে ধুকধুকনি ছিল বুকের মাঝে, আবার চিন্তা করছিলাম যে শাহিন ভাই তো পাশে আছে, ইব্রাহিম ভাই তো পাশে আছে। এত বিশাল বন, তিনি বললেন যে এখানে নাকি অনেক লেপার্ড আছে, বিভিন্ন রকমের প্রাণীদের নাকি এখানে আগে বসবাস ছিল, এই ধরনের নানা সরীসৃপ থাকতে পারে, সেই কথাও শাহিন ভাই বলছিলেন। যাই হোক, তিনি আবার বাগানের নির্জন থেকে আরও নির্জন স্থানে যাচ্ছিলাম। আসলে আমি বুঝে উঠতে পারছিলাম না আসলে কী দেখতে যাচ্ছি আর কি দেখছি। তবে এটা দেখছি যে লটকনময় এক বাগান, চারিদিকে যেদিকে তাকাচ্ছি শুধু ফল আর ফল, ফল আর ফল। অনেক প্রাণী আছে, আইন না পুরো আমি নিজের চোখে দেখছি এবং ভিডিও করছি। মেসো বাগ আছে না, মেসো বাগ আছে। একটু অরণ্যের মতো লাগতেছে। আইন না, জঙ্গলে নিয়ে যাইতেছি আপনাদের, দাঁড়ান না। সত্যি কথা বলতে কি, যেমন
অরণ্যের মধ্যে যে গভীর একটা Right. নীরব নিস্তব্ধতা আছে। তো গাছ থেকে একটা এই যে দেখেন একটা গাছ পুরোটা মরে গেছে। একটা লটকন পাচ্ছিলাম তো, সমস্যা নেই। ওটা একটু খেয়ে দেখি হ্যাঁ গিয়ে দেখেন। ওটা সুস্বাদটা সাধারণ কিরকম। রাইট। অস্থির। মাশাআল্লাহ। আমার লাইফে ভাই এমন মজাদার লটকন আমি খাইনি। আচ্ছা কাঁঠাল গাছটা দেখেন না ভাই, কই ওই যে অসাধারণ। রাইট। এই যে দেখেন লটকনগুলো কেমন দেখা যাইতেছে এটা। লটকন আর এদিকে জ্যাকফ্রুট, এরকম এরকম ভাই, এরকম এমন সুন্দর কাঁঠাল গাছ, এমন সুন্দরভাবে কাঁঠাল, দারুণ। হ্যাঁ একদম পুরা। এই দেখেন এটার কাঁটাটা কিন্তু একটা হ্যাঁ অনেক বড়। এই যে বিশেষ, দেখেন। মানে মনে হচ্ছে যে এটা অনেক বড় বড় আকারের কাঁঠাল। সঠিক। তবে বোঝা যায় যে এটা আমাদের এই এলাকার জন্য এই লটকন একটা, এই লটকনের আদি নাম কি স্যার? লটকনের আমরা আসলে আঞ্চলিক ভাষায় এটাকে আমরা বুগি বলি আর কি, বুগি। কিন্তু পরবর্তীতে যা আসছে তা আমরা লটকন নামে, হ্যাঁ বৈজ্ঞানিক বা হ্যাঁ নামগুলো থেকে মনে করেন যে এটা আসলে ইয়ে হয়ে লটকন আসছে আর কি, যার ইংরেজি শব্দ হচ্ছে মানে লটকায়া থাকে দেখি লটকন। কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় এটার বুগি বলি। আচ্ছা, কিন্তু বই পুস্তকে উল্লেখ আছে এটার লটকন। লটকন, হ্যাঁ লটকনটা খেতে কিন্তু আসলে যারা খায় নাই কোনো তারা বুঝবো না। লটকন তো কম বেশি সবাই খাইছে মনে হয়। আসেন এদিক দিয়ে ভিতরে যাই, জঙ্গলের ভিতরে। ইব্রাহিম ভাই চলেন জঙ্গলের ভিতরে যাই। মনে হয় কি ভাই বান্দরবন চলে আসছি। বান্দরবন নিতেছি তো হবে। হ্যাঁ? গন্ধরা মাটির যে গন্ধরা না, কিছু গন্ধরা ওই দিকে গন্ধের মতো আসতেছে। আর না যাই ভিতরে যান। মনে হয় যে পাহাড়ের কোনো হিলে আছি। এক গাছে আর এক ডালে। ভাই এটা তো কল্পনার চেয়ে তো বেশি। হ্যাঁ এক গাছে আর এক ডালে নিয়ে আল্লাহ দিতে পারে, হ্যাঁ দিতে চাইলে দিতে পারে। মানে এটা ওই যে বলছিল যে ফাবি আই আলাই রব্বিকুম আতুকাযিবান, অতএব তোমরা আল্লাহ প্রশংসা করে। কোন কোন নিয়ামতকে অস্বীকার করে, এটাই আর কি। আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো মানে সুযোগ নাই। যে তিনি তার বান্দাদের জন্য রিজিক এবং তার জন্য যে এই ব্যবস্থা করেন, একটা ডালের প্রতিটা অংশে মনে হইতেছে যে ফাঁক নাই, সবখানে এই লটকন। 500 মানুষ খাইতে পারবে একটা গাছের, শেষ হবে না ভাই। কারণ এই ফলটা তো এখন আপনি দেখতেছেন এরকম, এটা আরো এতটুকু বড় হবে। হ্যাঁ আরো বড় হবে, সাইজ কিন্তু আরো বড় হবে ভাই। সাইজ গাছটাও বড় হবে এবং এটা যে মিষ্ট যে স্বাদটা ভাই, হ্যাঁ এটা আরো পরিপূর্ণ হবে আর কি। মাশাআল্লাহ। পাখির বাসা আছে না? ও আচ্ছা থাকতে পারে, পাখির বাসা ছিল মনে হয়। চলেন ইব্রাহিম ভাই। বানাইছি বলতেছে আর একটু ভিতর দিয়ে যাই। হ্যাঁ জঙ্গল ঘুরবেন না ইব্রাহিম ভাই, তো জঙ্গল খুব পছন্দ করে ইব্রাহিম ভাই। সব কিছুই ঠিকঠাক দেখছি, কিন্তু মাথার মধ্যে একটাই কাজ করতেছিল, এত বড় জঙ্গল, এত বড় বাগান, কোথাও কোনো লোক নেই কেন? আসলে আমি কোথায় যাচ্ছি? দূর থেকে দেখতে পাচ্ছি একটা ঘর, শুধুমাত্র একটি সিঙ্গেল ঘর। একটু পাহাড় পাহাড় আছে মনে হচ্ছে ভাই, পাহাড়ি এলাকার মধ্যে যে টিলা আছে, কতই তো ভাই। নরসিংদীতে যে পাহাড় আছে এটা কিন্তু জানতাম না ভাই। কি বলেন? আরো অনেক হ্যাঁ দিকে নিয়ে যান বাইরে। এই দিকটা বিশ্বাস করেন গাইস, সকাল থেকেই নরসিংদীর এই ইব্রাহিম ভাইয়ের বাইকে করে ঘুরছি, বিভিন্ন নলোয়া গ্রাম, সিঙ্গেল বাড়ি, কোথাও কেউ নেই, এমন অজানা পরিবেশে আননোন পারসন, আননোন লোকজন দেখছি। আসলে আমি কিছুটা শঙ্কিত ছিলাম যে না, দেশের আর্থসামাজিক অবস্থায় অনেক সময় অনেক ঘটনাই ঘটে। তারপরেও আমি ইব্রাহিমের উপর ভরসা রেখে আমি ঢাকা থেকে একা চলে গিয়েছিলাম ভাইয়ের সাথে মিট করতে। ভাই যে এত দূর আমাকে নিয়ে যাবে আমি এটা কল্পনাও করিনি। যাই হোক, শেষ পর্যন্ত একটি বাড়ি দেখে আমার ভেতরে আশ্বস্ত হলাম। আর তারপর শাহিন ভাইকে দেখে আরও ভালো লাগলো। শাহিন ভাই অত্যন্ত সাদা মনের মানুষ, তিনি খুব ভালো মানুষ, অতিথি পরায়ণ। নরসিংদীর মানুষ যে এতটা অতিথি পরায়ণ হয় তার সাথে দেখা না হলে আমি বুঝতাম না। অল্প সময়ের মধ্যে তিনি খুব আপন করে নিলেন। তিনি আমাদের জন্য চেয়ার এগিয়ে দিলেন, ফলমূল কাটতে দিলেন, তার বাসায় আমরা জল খাবার খাই। খুব ভালো একটা সময় আমি তাদের সাথে গল্প করি। আসলে আপনারা জানি না নেশাখোর বলাতে ইব্রাহিম ভাইকে আপনারা কী ভেবেছিলেন, আই এম সরি এই জন্য। নেশা আসলে মাদকদ্রব্য শুধু নেশা না, ভ্রমণের নেশা একটি পৃথিবীতে স্বীকৃতিপ্রাপ্ত নেশা, যা আপনারা
আপনারা একটু খোঁজখবর নিলে বুঝতে পারবেন। ভ্রমণের নেশায় যারা আসক্ত তারাও এক প্রকার নেশাখোর। এই জন্য শব্দটা শুনতে হয়তো খারাপ লাগে, বাট এইটাই কিন্তু সত্য যে ভ্রমণের নেশা যাকে পেয়েছে সে আসলে দুনিয়াতে সে এমন কিছু দৃশ্য দেখেছে বা এমন কিছু সফলতা বা তার স্মৃতি মেমোরিটা এত ভারী হয়েছে যে এটা আসলে অন্য কোনো কিছুর সাথে তুলনা হয় না। যাই হোক, আসলে আমি ভাইকে ছোট করে বলছি না, মজা করার জন্য হোক, আপনাদেরকে একটু টুইস্ট দেওয়ার জন্য এই শব্দটা উল্লেখ করেছি। এই জন্য আই এম সরি। যদি ইব্রাহিম ভাই ভিডিওটা দেখেন তিনিও রাগ করতে পারেন, আমি তার কাছেও সরি। এজন্য আসলে আমি যেটা বোঝাতে চেয়েছি, ভ্রমণের নেশা তৈরি করুন। ভ্রমণ অত্যন্ত ভালো একটি কাজ। শরীর মন নিজেকে সময় দেওয়ার জন্য ভ্রমণের কোনো বিকল্প নেই। যাই হোক, আসলে আমার ট্যুর কিন্তু এখানে শেষ হয়ে যায়নি। শাহিন ভাইয়ের কাছে বাড়ি থেকে ঘুরতে ঘুরতে আবার তখন ইব্রাহিম ভাই বলল চলেন আপনাকে শেষ বিকেলে আমাদের নরসিংদীর আরেকটা বিখ্যাত জিনিস আপনাকে না খাইয়ে ছাড়বো না। আমি তো অবাক হয়ে গেলাম, কি এমন জিনিস যেটা না খাইয়ে ছাড়া সম্ভবই না। আসলে এত কিছু এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে আমি তখন আমার তার কথায় ভরসা, চলেন অবশ্যই আপনার সাথে যেখানে খুশি সেখানে যাওয়া যায়। অত্যন্ত ভালো একজন মানুষ, তার কথায় আমি আর কোনো রকমের দ্বিধা করিনি। আমি একদম নির্দ্বিধায় বলি যে চলুন ভাই চলুন। শাহিন ভাইয়ের বাসা থেকে 15 মিনিট বাইক চালিয়ে চলে এলাম জাল্লারা বাজার নামে একটি জায়গায়। এসে দেখি এলাহি কারবার। ইব্রাহিম ভাইকে প্রশ্ন করলাম, ভাই এসব কিসের দোকান? ভাই বললো এগুলি সব ঝালমুড়ির দোকান। অবাক হয়ে গেলাম জীবনের প্রথমে এত ঝালমুড়ির দোকান দেখে। ভেতরে চেয়ে দেখি সবাই বসে আছে ঝালমুড়ির পেয়ালা নিয়ে। আমরাও অপেক্ষা করছি ঝালমুড়ির পেয়ালা নিয়ে। ভাই ইতিমধ্যে ঝালমুড়ির অর্ডার দিয়েছেন। আশ্চর্য হলাম যে এখানে 50 টাকার কমে ঝালমুড়ি বিক্রি হয় না সম্ভবত আর কি। বা যাই হোক, ওনার আয়োজন দেখে অবাক হলাম। তাজা লেবু, তাজা মরিচ এবং ঝালমুড়ির সব বাহারি মশলা দিয়ে তিনি আমাদের জন্য ঝালমুড়ি তৈরি করছেন। তা আসলে আমি অপেক্ষা করছিলাম ঝালমুড়িটা কেমন হয় খেতে। চলুন খেয়ে আপনাদেরকে টেস্টটা জানাই। আমি তো বুঝি না যে মুড়ি ভর্তার মানেটা কি, আইসা দেখি পুরো রেস্টুরেন্ট। ও কত জাল, মাশাআল্লাহ, কালারটা যা দেখা যেতেছে না, দারুণ। আমরা ট্রাই করে দেখি। মরিচের গান্ডা ভাই ঠিক বুঝতে পারছি, এটা কারণটা এই। সত্যি কথা বলতেছি, যদি আমি একটু মিথ্যা কথা বলতেছি না ভাই, আমি আমার জীবনে ভাই মানে বাড়িতে খোলা ঝালমুড়ি, এত সাথে ঝালমুড়ি আমি খাইনি। মানে এই পাশে শুধু ঝালমুড়ির দোকানেই, বিখ্যাত ঝালমুড়ি দোকান জাল্লারা বাজার, শিবপুর। 45 কিলোমিটার তেলে ঝালমুড়ি খাওয়া যায়। 45 কিলোমিটার গাড়ি বাইক চালাইছে ভাই, এখানে ঝালমুড়ি খায়। এটা টেস্ট এই জন্যই নাকি অবিশ্বাস্য স্বাদ। বাহ, এই ঝালমুড়ির স্বাদ হয়তো আমি জীবনে কোনো মানে এই ঝালমুড়ি খাওয়ার জন্য হলে আমি আসবো আমার 1 কিলোমিটার বাড়িতে। কোনো মিথ্যা কথা বলে দেখি। হ্যাঁ ভাই, কি সারাদিন চলে ঝালমুড়ি? রাত 9টা পর্যন্ত চলে। অবশেষে জাল্লারা বাজারে সেই মজাদার ঝালমুড়ি খেয়ে সন্ধ্যা 6টায় ইব্রাহিম ভাইকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে আমি রওনা দিই। ভাই চলে যাবে মাধবদী, আমি চলে আসবো ঢাকা।
আর একটি কথা, সত্যি কথা, ভ্রমণের নেশা মানুষকে এতটা আপন করে দিতে পারে, এতটা ট্যুরে গেলে না গেলে বোঝা যায় না। আসলে ইব্রাহিম ভাইয়ের সাথে পরিচিত হতে পেরে আমি খুব আনন্দিত, ভাইয়ের সাথে ট্যুর করতে পেরে আনন্দিত। ইতিমধ্যে ভাইয়ের সাথে আর স্বল্প সময়ের ব্যবধানে আরেকটি ট্যুর করে ফেলেছি। ভাইকে সাথে নিয়ে আমি ইব্রাহিম ভাই, সাখাওয়াত ভাই এবং মাহফুজ ভাইকে নিয়ে আমি চলে গেছিলাম ইটনামিটামন অষ্টগ্রামে। সেই ব্লগ আসছে, আপনারা দেখতে চোখ রাখুন, ট্র্যাক বিয়নের সাথে থাকুন। আর সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ব্লগ জার্নিটা আপনারা দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিওটি কেমন হয়েছে, আর কোনো মতামত, অভিজ্ঞতা, অভিযোগ যা ইচ্ছা তাই করতে পারেন, কমেন্ট বক্স খোলা রইল। ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Catching a breeze, love.